সব জায়গায় একটা ক্যাম্পেইন হচ্ছে নো ভোট নো ভোট। যে নির্বাচনে শেখ হাসিনা নেই সেটা কোনো নির্বাচন নয়। কাজেই শেখ হাসিনা মানেই নৌকা, যেহেতু কাজেই নৌকা নাই, ভোট নাই। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, দেশে বিদেশে আমাদের সকল সমর্থকরা জানতে চায় এই মুহূর্তে রাজনৈতিকভাবে আমাদের কি করণীয়। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি এই 14 মাস তিনি দেশে নেই, কিন্তু তারপরও দেশের সমস্যা, দেশের মানুষের প্রত্যাশা, মানুষের আকুতি যে তাকে পোড়াচ্ছে, মানুষের কষ্ট যে তাকে তার হৃদয়টিকে অনেক আবেগ আপ্লুত করছে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে যে তার বর্তমানে যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ঘিরে সারা পৃথিবী ব্যাপী একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন যে সেটা হচ্ছে তিনি যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের বিচার করেছিলেন, আর ওনার বিচার বা আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বিচারটা হচ্ছে সেটা স্বচ্ছ না। এর মাধ্যমে তিনি হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং আমি মনে করি এর মাধ্যমে এই সরকারের এই বিচার প্রক্রিয়া অবশ্যই এটা ব্যাক পেতে হবে। কারণ এখানে তিনি একটা ভয় ধরিয়ে দিয়েছেন, একটা ভুল ধরিয়ে দিয়েছেন। সর্বোপরি তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানাতে চেয়েছেন বাংলাদেশে বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা বন্ধ করতে হবে, এবং সেটা বন্ধ হবে শুধুমাত্র একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে যদি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়, এবং ইনক্লুসিভ ইলেকশন বলতে যদি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসা হয়। তিনি দৃঢ়তার সাথে একটা কথা বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে হয় সরকারি দল হবে, সর্বোচ্চ বিরোধী দল হবে। এটা কিন্তু একটা অর্থবহ কথা। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে আপনি যদি বিরোধী দল হন, সরকারি দল বাধ্য হবে শেখ হাসিনাকে প্রোটোকল দেওয়ার জন্য রাষ্ট্রীয় আইন অনুসারে, সংবিধান অনুসারে। আমরা জানি এই সরকার 21 আগস্টের গ্রেনেড হামলা করেছেন, নেত্রী গ্রেনেড হামলা ভয় পান না। উনার উপরে 21 বার, এটা নিয়ে 22 বার হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছে। উনি আল্লাহর রহমতে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। উনি জায়গাটা ইন্ডিকেট করেছেন এই সরকারের আইন শৃঙ্খলার অবনতি, এই সরকারের পক্ষপাতমূলক বিচার, এই সরকারের প্রহসনের বিচারের প্রতি তিনি একটা অঙ্গুলি নির্দেশ করেছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনারা ভয় পাবেন না, শেখ হাসিনা আসলে ভয় পাওয়ার মতো মানুষ তিনি নন। একটি হচ্ছে গণমাধ্যম গণমানুষের কথা বলবে। আজকে বাংলাদেশের মানুষের যে আগ্রহ রয়েছে, তুমুল আলোড়ন রয়েছে, হৃদয়ের মধ্যে উন্মাদনা রয়েছে শেখ হাসিনাকে ঘিরে। আজকে তো এই সমস্ত নিষেধাজ্ঞা, সন্ত্রাসী ঘোষণা করে দেয়া, মামলা, জুলুম, নির্যাতন, মানুষ তো ঠিকই শেখ হাসিনার কথা আগ্রহ করে শুনছে, জানতে চাইছে, এবং সেটির আলোকে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছে। তো গণমাধ্যমের কাজই তো হচ্ছে যে সেই কথাগুলো তুলে ধরা। আজকে যারা আওয়ামী লীগের আদর্শকে বাক্সবন্দি করতে চায়, সীমানায় বন্দি করতে চায়, শেখ হাসিনার নেতৃত্বকে সীমানায় বন্দি করতে চায়, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগ 75 বছরের রাজনৈতিক দল, তাদের আদর্শের কোনো সীমারেখা নেই, তাদের আদর্শ সারা পৃথিবী ব্যাপী। এবং এই মুহূর্তে যে শেখ হাসিনা আরো বেশি প্রাসঙ্গিক, এবং শেখ হাসিনার নেতৃত্ব যে এই মুহূর্তের জন্য আরো অনেক বেশি প্রত্যাশিত হয়ে উঠছে জনগণের কাছে, যে কারণে আমি এটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের যে কোনো নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হবেন, এবং নিরঙ্কুশ ভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এবং আজকে বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে যে আপনি যদি গ্রামে গঞ্জে, মফস্বলে, শহরে দেখতে চান যে একজন হয়তো রাজনৈতিক ভাবে বিএনপির অনুরাগী বা কর্মী কিংবা সাধারণ সমর্থক, আজকে কিন্তু তার কাছেও তার যে চাওয়া আছে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, সেটাও কিন্তু অনিরাপদ। কারণ সে দেখেছে তার ব্যবসা বাণিজ্য, তার শৃঙ্খলা, তার ছেলে মেয়েদের নিরাপত্তা, ভালো লেখাপড়া, চাকরি, মেধার ভিত্তিতে চাকরি, বেসরকারি খাতের বিকাশ, সবকিছুই শেখ হাসিনার সময় হয়েছে। যে কারণে কিন্তু সবার জীবনে একটা রাজনৈতিক ভাবে যদি আপনি অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করেন, শেখ হাসিনার প্রতি সবার কিন্তু যে শেখ হাসিনার নেতৃত্ব যে প্রমাণিত এবং পরীক্ষিত, এবং সেটি যে আজকের জন্য আরো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে আসছে। যে কারণে যত সময় যাচ্ছে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাড়ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, বাংলাদেশের মানুষের জন্য তিনি আরো বেশি বিকল্পহীন হয়ে উঠছেন। যে কারণে আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনার একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশে হবে। বাংলাদেশের জনগণ ভালোবাসা অভিষিক্ত করে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে শেখ হাসিনা নির্বাচিত করবে, এবং এটি সম্ভবত ইতিহাসের একটা অনিবার্য বাস্তবতার দিকে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে আপনি যে দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করলেন, সেটি হচ্ছে যে শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার প্রসঙ্গ নিয়ে এখানে কথা বলেননি, তিনি মানুষের কথা চিন্তা করেছেন। মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার আছে, সেই নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের বিষয়টিকে কিন্তু শেখ হাসিনা জোরের সঙ্গে উচ্চারণ করেছেন যে মানুষ শেষ পর্যন্ত তার রায় দেবে, জনগণকে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত গ্রহণের অধিকার ফিরে দিতে হবে। যে কারণে তিনি কোটি কোটি মানুষের ভোটাধিকারের কথা বলছেন,
তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক করতে পারে, নাও করতে পারে, কিন্তু শেখ হাসিনা মানুষের ভোটাধিকারের কথা বলেছে, শেখ হাসিনা সাংবিধানিকতার কথা বলেছেন, শেখ হাসিনা মানুষের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন। এবং এটির মাধ্যমে শেখ হাসিনা আসলে সত্যিকার অর্থে তিনি যে গণতন্ত্রের মানুষ কর্মী, সত্যিকার অর্থেই তিনি যে লিগাসি বহন করেন, সেটি শুধু ৭৫ পরবর্তী বাস্তবতা নয়, সেটি একই সঙ্গে এই সামরিক স্বৈরাচারী শাসকদের হটিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি ওয়েক আপ কল। এটি কিন্তু তিনি আজকে শেখ হাসিনা একজন স্টেটসম্যানের মতো তিনি জবাব দিয়েছেন। ভবিষ্যতের পথরেখা, রোড ম্যাপ, পথ নকশা তিনি নির্মাণ করেছেন। বাংলাদেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ভবিষ্যৎ, এটির জন্য কিন্তু তিনি যেটি বাংলাদেশের মানুষের চাওয়া, বাংলাদেশের মানুষের চাওয়াকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। মানুষের চাওয়াকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, হ্যাঁ এটি চাওয়া পাওয়া থাকে, কিন্তু তার চেয়ে বাংলাদেশের মানুষ এখন কি চায়? বাংলাদেশের মানুষ চায় একটা ইনক্লুসিভ ইলেকশন হবে। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনটা, ট্রান্সফার অফ পাওয়ারটি সবসময় মানুষের ভোটের মাধ্যমে হবে। সাধারণ মানুষ তার রায় দেবে, মানুষ তার মালিকানা বুঝে নেবে, মানুষ তার ওনারশিপ রিক্লেইম করবে, এটাই তো বাংলাদেশের মানুষের চাওয়া। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে দখলদার সরকার যতই নিষেধাজ্ঞা দিক, সন্ত্রাস বিরোধী আইনের বাংলাদেশের সমস্ত জনগণের উপর তারা প্রয়োগ করুক, গোটা বাংলাদেশের মানুষের সন্ত্রাস চেষ্টা করুক, রিভলিউশন শেষ পর্যন্ত লাইভ হবে। শেখ হাসিনা ঘোষিত গণতান্ত্রিক সংগ্রাম বাংলাদেশে সরাসরি সম্প্রচারিত হবে এবং এটি বাংলাদেশের মানুষ বাস্তবায়িত করবে। আজকে এই ইন্টারভিউর মাধ্যমে সে ধরনের একটি অনুপ্রেরণা আজকে আমি মনে করি যে ছড়িয়ে পড়েছে। আমি আপনার সাথে একটু ডিফারেন্ট ওয়েতে বিশ্লেষণ করে বলতে চাই। উনি যেভাবে বলতেন যে নির্বাচনের বৈধতা, দেখেন আমরা যদি ইউনূসের এই সরকারকে দেখি, তারা কিন্তু ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় কিভাবে নির্বাচন থেকে সরানো যায় সেই প্রক্রিয়ায় তারা ব্যস্ত ছিল। আপনি দেখবেন যে তারা একবার বলছে যে সংবিধান ছুঁড়ে ফেলবে, কিন্তু তারা হচ্ছে সেই সংবিধানের অধীনেই তারা হচ্ছে যে আপনার শপথ নিয়েছে। মিডিয়া বলছে বাংলাদেশের প্রায় ২ থেকে ৩ কোটি আওয়ামী পরিবারের সন্তানেরা, আপনি অভিভাবক বলতে পারেন, স্ত্রী বলতে পারেন, কন্যা বলতে পারেন, তারা হচ্ছে মানবতার জীবনযাপন করছে এবং তারা হচ্ছে বাস্তুচ্যুত হয়েছে। এই যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, আমরা জানি যে নির্বাচনে যথেষ্ট নাটক হয়েছে, বলেছে নির্বাচন ডিসেম্বরে হবে, তারপর তিনি শেখ হাসিনার সাথে কথা বলবেন না কেননা শেখ হাসিনা অপরাধী, কিন্তু তিনি ঠিকই লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বিশাল বহর নিয়ে লন্ডনে গিয়ে একজন পলাতক আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সাথে নির্বাচনে চুক্তি করে সে নির্বাচন নিয়ে আসলেন ফেব্রুয়ারিতে। তারপর আমরা দেখেছি জুলাই সনদের মাধ্যমে একটা রিটেন স্ক্রিপ্টের মাধ্যমে এনসিপি কে দিয়ে মানিক মে অ্যাভিনিউ বা জাতীয় সংসদের সামনে একটা তাণ্ডব লীলা লাগিয়ে নাটক করলো। যে এই নাটকের মেন কারণটা হচ্ছে যে এটা একটা জিনিস বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চায় যে বাংলাদেশের এখন যে আইন শৃঙ্খলার অবস্থা, সেই অবস্থায় ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তার অর্থ কি? তারা হচ্ছে নির্বাচন হোক বা না হোক তার মাধ্যমে অবৈধভাবে তারা হচ্ছে ক্ষমতায় থাকতে চাচ্ছে। এখন এইখানে শেখ হাসিনার বক্তব্যের ইন্টারভিউ বা সাক্ষাৎকার বা নেতৃত্বের দৃঢ়তা কোন জায়গায়? তিনি একটা সঠিক জায়গায় কথা বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন বৈধতা পাবে না, এবং বৈধতা, একটা বৈধ রাজনৈতিক ব্যবস্থা যদি চান তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা বা অধিকার আপনাদেরকে দিতে হবে। এর মাধ্যমে তিনি একটা স্পষ্ট জিনিস বলেছেন। একই সাথে তিনি দুটো জিনিস বলেছেন। এক হচ্ছে যে সামনে যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, এইটা কিন্তু তাদেরকে অতীত রিমাইন্ডার দিয়েছেন। খালেদা জিয়া 1996 সালে 12ই ফেব্রুয়ারি হচ্ছে ভোটার বিয়ে নির্বাচন করেছিলেন, এবং সেই ভোটার বিয়ে নির্বাচনের আমি অনেক জায়গায় কথা বলেছি। আমি প্রথম এটা বলতে চাই, আমি অনেকে বলতে দেখিনি, সেই এই যে এর সাথে তত্ত্বাবধায়ক সরকারের রিলেশন আছে, এবং ভোটার বিয়ে নির্বাচনের সূত্রপাত, আন্দোলনের সূত্রপাতটা কিভাবে হয়েছিল আমরা জানি। 1994 সালে মাগুরা একটা উপনির্বাচন হয়েছিল বা বাই ইলেকশন হয়েছিল, যেই ইলেকশনে খালেদা জিয়া ব্যাপক কারচুপি করেছিলেন, এবং সেই কারচুপির উপর ভিত্তি করেই আওয়ামী লীগ সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে কনস্টিটিউশনাল কনসেপ্ট হিসাবে বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করে, যার মাধ্যমে আমি ওই দিন নফেল ভাই বলছিলেন যে 2 মাস, সম্ভবত 36 দিন এই সরকার ক্ষমতায় ছিল, এবং আমি সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তখন আমার 14 বছর বয়স বা 15 বছর বয়স। সেই সরকার কিন্তু টিকে নেই, সেই সরকারকে সরতে হয়েছে। তারা আপনি দেখবেন যে নির্বাচনী যে পোস্টার থাকে
তখন কিন্তু বড় আকারে পোস্টার হতো। আপনি যদি ভুলে না যান, সে পোস্টারকে তারা করেছিল 12 ইঞ্চি। 12 ইঞ্চির উপরে কোনো পোস্টার করা যাবে না, আমার স্পষ্ট মনে আছে। নির্বাচনী বিধান চেঞ্জ করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে সে নির্বাচন করে এই সরকার টিকেছে মাত্র 36 দিন। আমরা 2007-08 জানি আওয়ামী লীগ সরকারে থাকলে ক্ষমতার দ্বন্দ্বে, আদর্শের দ্বন্দ্বে বা হচ্ছে নিজেদের মধ্যে চিন্তার দ্বন্দ্বে, আমি যেটা বলি কি জানেন, আওয়ামী লীগ যারা করে বা যারা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতি করে বা স্বাধীনতাপন্থী মানুষ, তারা সত্যটা দেখতে পায়। সত্যটা দেখতে পায় বলে ধরেন আমরা 3 জন মানুষ এখানে বসে আছি, আমরা একই আদর্শের, কিন্তু আপনি প্রাচী আপা আপনি যদি কোনো ভুল করেন বা আমি যদি দেখি যে সাদ্দাম হোসেন কোনো ভুল করছে, আমার দলের হওয়া সত্ত্বেও সেটা আওয়ামী লীগ সমালোচনা করে এবং সেটা আব্দুল গাফার চৌধুরী দেখিয়ে গিয়েছেন, ডক্টর আনিসুজ্জামান দেখিয়ে গেছেন। আমি যেটা বলতে চাই একদম, এখন সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে লগি বৈঠা নিয়ে কথা হয়, বলা হয় যে আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে। হ্যাঁ, আওয়ামী লীগ মেরেছে। কেন মেরেছে? আওয়ামী লীগ মারেনি, আওয়ামী লীগ প্রতিরোধ করেছে। কেউ কে একবার বলেছে যে বাইতুল মোকাররম থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যার 1971 সালে ইসলামী ছাত্র সংঘ ছিল সক্রিয় রাজাকার, তারা যেভাবে বাইতুল মোকাররম থেকে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছিল, সেই কথা কি বাংলাদেশের যারা হচ্ছে তথাকথিত সুশীল তারা কি কখনো বলে? আমি শুধু এটুকু বলতে চাই, এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা স্পষ্ট করেছেন শুধুমাত্র 96-এর ইলেকশন প্রতিহত করে না, শুধুমাত্র 2006-এর ইলেকশন ইয়াজউদ্দিন এবং আজিজ মার্কা নির্বাচন প্রতিহত করে না, মঈনুদ্দিন এবং হচ্ছে মনির আহমেদ এবং ফখরুদ্দিন সরকারকে হটানো না। আমি মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা 1981 সাল থেকে 1990 সাল পর্যন্ত যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে কিন্তু এরশাদ 9 বছরে 388 জন ছাত্রকে গুলি করে হত্যা করেছিল। নূর হোসেন শহীদ হয়েছে। আওয়ামী লীগ এই স্পষ্ট বার্তাটা শেখ হাসিনা দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, যে দলটা বাংলাদেশের জন্মদাতা, সেই দলকে বাদ দিয়ে যদি নির্বাচন করে, সে নির্বাচন প্রথমত হচ্ছে, আমি জানি না ইন্ডিকেশনটা কি হবে, 1,26,00,000 যদি রেজিস্টার্ড ভোটার হয়, আপনি তার সাথে অন্তত আরো 5 জন করে মানুষ আপনি যুক্ত করেন প্রতি টোটাল ভোটারের সংখ্যা 12,60,00,000-এরও বেশি। হ্যাঁ, 60,00,000-এরও বেশি। আমি যেটা বলছি এটা সর্বশেষ, আপনি এর সাথে পরিবার যুক্ত করেন, একজন ভোটারের সাথে আপনি যদি বাংলাদেশের পরিবার যুক্ত করেন, 3 থেকে 5 জন মানুষ, তারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইলেকশন করে, সেই ইলেকশনের সত্যিই কোনো বৈধতা থাকবে না। এবং তিনি স্পষ্টত বলেছেন, ইন্ডিকেশন, অনেকে মনে করতে পারেন শেখ হাসিনা বলেছেন যে এই যে ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে তিনি দেশে আসবেন না। অনেকেই মনে করতে পারেন যারা হচ্ছে, আমরা ওই বিষয়ে একটু পরে আসবো, ওই প্রশ্নটা আমার আছে, ওটা একটু পরে আসবো। আমি সাদ্দাম হোসেনের কাছে যেতে চাই। ভোটারের সংখ্যা 12,60,00,000-এরও বেশি। আমরা বিভিন্ন খুব মানে যে জনমত জরিপগুলোকে খুব গ্রহণযোগ্য ভাবে ধরা হয়, সেই জরিপগুলোতে এসছে যে একদম নির্মোহ জায়গা থেকে ভাবলেও 65 থেকে 70-এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, এবং তাদের মতামত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তারা ভোট কেন্দ্রে যাবে না। তো এটা হচ্ছে একটা সামগ্রিক চিত্র। আর বঙ্গবন্ধু কন্যা যেটি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া অবৈধ নির্বাচনের বৈধতা নেই, এবং তিনি যে কথাটি বলেছেন সে কথাটা জনগণের যে ব্যাখ্যা বিশ্লেষণ, যে তার যে জনগণ, তিনি সেই তিনি জনগণের কাছে তিনি হচ্ছেন একটা ভরসার নাম, এবং তার রাজনীতির ক্ষেত্রে জনগণ হচ্ছে একটা বড় শক্তির নাম। এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? প্রথমে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে এটি আজকে এই মুহূর্তে বাংলাদেশে সাধারণ মানুষের যদি দৃষ্টিভঙ্গিটা আপনি দেখেন এবং তাদের যে কথাবার্তা, বর্তমান অবস্থা নিয়ে তাদের হতাশা, নিরাপত্তাহীনতা, কর্মসংস্থানহীনতা এবং অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে যে স্লথ গতি বাংলাদেশে তৈরি হয়েছে, সবার স্বপ্নই কিন্তু অনিরাপদ হয়ে গেছে। সবার ন্যূনতম চাওয়া পাওয়া একটা রাষ্ট্রের কাছ থেকে যা থাকে সব কিন্তু ছাড়খাড় হয়ে গেছে। তো যে কারণে আজকে কিন্তু এই বাস্তবতায় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অবিকল্প, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক যোগাযোগ, স্বাভাবিক সম্পর্ক, সেটিকে কিন্তু আপনি এক ধরনের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। এক ধরনের ডিপ্লোম্যাটিক আইসোলেশন, এক ধরনের ইকোনমিক আইসোলেশন, এক ধরনের পলিটিক্যাল আইসোলেশনের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। আর একই সঙ্গে বাংলাদেশের আরেকটি যে সংকটই রয়েছে সেটি হচ্ছে যে দেশের অভ্যন্তরে আমাদের ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন গুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে, ইসলামিক মিলিটেন্ট গ্রুপ গুলো যারা রয়েছে, তারা কিন্তু এই পলিটিক্যাল ভ্যাকুয়াম, রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই তারা রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করেছে। তো এটি কিন্তু এক ধরনের
এক ধরনের ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে বাংলাদেশ এই সন্ত্রাসবাদী জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর জন্য। তালেবানদের সঙ্গে সেটি যোগাযোগ হোক, বিভিন্ন সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলোর সঙ্গে যোগাযোগ হোক, এক ধরনের কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র, খেলাফত ভিত্তিক রাষ্ট্র, এটিকে কিন্তু তারা মেইন স্ট্রিম করার চেষ্টা করছে। তো যে কারণে সেই ঝুঁকিটাও কিন্তু রয়েছে, সে কারণে স্থিতিশীলতার যে ঝুঁকিটা রয়েছে সে কারণে কিন্তু শেখ হাসিনা এই বার্তাটি দিয়েছেন। আরেকটি হচ্ছে যে এই প্রোপাগান্ডা, যেটা আমি আলাদা করছিলাম, যে তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন যে এই সরকার, এই দখলদার সরকার সম্পূর্ণটাই মিথ্যার উপর প্রতিষ্ঠিত। 1400, 2000, হাজার হাজার ডকুমেন্টেশন নেই, কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের প্রামাণিকতা নেই। 800 জনের তালিকা দিয়েছে, সেখান থেকে আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ মানুষ যারা তার হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা সেখান থেকে লিস্টেড করেছে। এবং আরেকটি বিষয় যে জুলাই আগস্টের যে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত বাস্তবতা, জুলাই আগস্টে আজকে যদি আপনি যে কোনো মৃত্যুই অবশ্যই মর্মন্তুদ, এবং শেখ হাসিনা কিন্তু তার সাক্ষাৎকারে সেটি বলেছেন, সুস্পষ্ট হয়ে বলেছেন, শোক প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের যে বাস্তবতাটা ছিল, 90 অধিক থানা আপনার লুটপাটের শিকার হয়েছে, কারাগার থেকে জঙ্গিগুলো বের করে নিয়েছে, সরাসরি সশস্ত্র যুদ্ধ পরিচালনা করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখুন যে আজকে বাংলাদেশে, পৃথিবীর যে কোনো দেশের সরকার প্রধানকে অভিযুক্ত করার, এবং বাংলাদেশের যে বাস্তবতাটি দেখেন, পুলিশ কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করে, পুলিশকে কি কখনো সরকার প্রধান, প্রধানমন্ত্রী নির্দেশনা দেন? এটি কি যারা বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সের এবিসিডি যারা জানেন, রাষ্ট্র পরিচালনার সরে পক্ষ যারা জানেন, তারা কি বলবেন যে পুলিশ কিভাবে ওয়ার্ক করবে, কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করবে? এটি কি প্রধান রাষ্ট্রের সরকার প্রধান নিষেধ করেন? পুলিশ পরিচালিত হয় পুলিশ আইন অনুযায়ী, তার যে বিধি অনুযায়ী রয়েছে সে অনুযায়ী তার সেলফ অধিকার রয়েছে, রাষ্ট্রের হয়ে, সরকারের হয়ে তার ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে। সেটি নিয়ে এক ধরনের আইনগত আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমরা সুস্পষ্ট হয়ে বলতে পারি যে পুলিশের উপর হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটেছে। এবং এর বাইরে এই সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো, টার্গেট কিলিং করা, সেগুলো কিন্তু ঘটেছে। জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে। ওনাকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল, এই যে গুলি প্রশ্নটা ছিল, এবং উনি খুব দৃঢ়তার সাথে বলেছেন যে আমি গুলি চালানোর নির্দেশ দিইনি, অভিযোগ সম্পূর্ণ ভুল, এবং এটা উনি খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যাও করেছেন। সাধারণ তিনি জবাব দিয়েছেন এবং খুবই কনভিন্সিং। যে কোনো মানুষের কাছেই যখন শেখ হাসিনাকে এটির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়, সাধারণ মানুষের কাছে কিন্তু এটি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। এবং একই সঙ্গে কিন্তু আরেকটি বার্তা দিয়েছেন, যেটা আমি মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করবে। সেটি হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে জনগণের কাছে ম্যান্ডেট প্রাপ্ত কোন প্রধানমন্ত্রী, সেটি বাংলাদেশ নয়, বাংলাদেশকে আপনি বাদ দেন, কোন দেশেই এই আজকে যে ধরনের এই পলিটিক্যাল ম্যান্ডেটটার শিকার হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে, সেটি হওয়া উচিত নয়। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন। এবং আমি মনে করি যে আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি, সংস্থা হোক, গণমাধ্যম হোক, অন্যান্য দেশের সরকার হোক, আমি মনে করি যে কম বেশিটি উপলব্ধি করবে, এবং উপলব্ধি করেই বাংলাদেশের যে গণতন্ত্রকে রিস্টোর করতে হবে, বাংলাদেশের যে মানবাধিকার রিস্টোর করতে হবে, এবং বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ব্যাপারে একটি ঐক্যমত্য যেন তৈরি হয়, এ ব্যাপারে এক ধরনের কমন কনসেনসাস যেন তৈরি হয়। আমি মনে করি যে শেখ হাসিনার বার্তাটি সেই জায়গা থেকেও এক ধরনের সচেতনতা তৈরি করবে সবার মধ্যে। তো আমি বিশ্বাস করি যে সেটি শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আসলে যারা বিভিন্ন ধরনের জুজুর ভয় দেখাচ্ছিল, যারা বিভিন্ন ধরনের আইনের মারপ্যাচ দেখাচ্ছিল, যে তাদের আইনের মারপ্যাচ যে আসলে এক ধরনের ভুল তথ্য যুক্তি এবং ভুল আইনের মারপ্যাচই যে তারা দেখাচ্ছিল, এটিও কিন্তু আসলে উন্মোচিত হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। একটি আলোচনাও আছে সব জায়গায়, সেটি হচ্ছে যে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো কেন এত সরব হয়ে উঠেছে। কেউ কেউ বলছে যে ডিপ স্টেট কোনো কারণে ভয় পেয়েছে কিনা, বা ডিপ স্টেটের কাছে তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকারের পরিস্থিতি বা পজিশন কি পরিবর্তন হয়েছে কিনা, আর যদি হয় তাহলে কারণটা কি। কেউ কেউ বলছেন সেই কারণটা হচ্ছে 31শে অগাস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলে একজন মার্কিন অফিসারের, গোয়েন্দা অফিসারের রহস্যজনক মৃত্যু, এবং সেই মৃত্যুর পর তার ডেড বডিটি, যেটা প্রোটোকল অনুযায়ী পোস্টমর্টেম করার কথা, সেটি হয়নি, বা কেন, কোথা থেকে এই মানুষটি এসে এতদিন ধরে, 6 মাস ধরে সেখানে ছদ্মবেশে বসবাস করছে, তার কোনো কিছুই কোনো তথ্যপাত্র বাংলাদেশের মানুষের কাছে, গণমাধ্যমের কাছে স্পষ্ট নয়। কিন্তু বলা হচ্ছে যে এই গোয়েন্দা যে সে এসেছিল আসলে নরেন্দ্র মোদী এবং
বঙ্গবন্ধু কন্যা এবং আরো কিছু হত্যা পরিকল্পনা নিয়ে আরো কিছু ঘটনা ঘটানোর জন্য, যার মধ্য দিয়ে দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে, এরকম কিছু। তো এরকম নানান কথা খুব চলছে চতুর্দিকে। এই যে অনেক তারপরে অস্ত্র আসছে, তারপরে জঙ্গিরা এসেছে এবং সেই জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে এবং সেই প্রশিক্ষণের বিষয় নিয়ে তারা সশস্ত্র হামলা করতে পারে। এবং কনফিডেন্টলি আমরা শুনছি যে এনসিপি সহ বিভিন্ন এবং ইউনূসের আশেপাশের যারা একদম যাদেরকে তিনি ক্ষমতায় নিয়ে যেতে চান কারচুপি করে হলেও, সেই জঙ্গি সাম্প্রদায়িক যে উগ্র গোষ্ঠীর উত্থান ঘটছে, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক গণমাধ্যম ভীষণ রকম ভাবে সচেতন এবং উদ্বেগ প্রকাশ করছে। এবং আমরা সজীব জয় তার সাক্ষাৎকারও দেখেছি, এপিকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও এটি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কতখানি প্রস্তুত, এই পরপর দুটো সাক্ষাৎকারের পর আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা কোথায়? আমি একটু বড় করে বললাম কারণ এটা একটা লম্বা প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সে কারণে আমি বলবো। ওকে, আমি আগে সাদ্দামের কাছ থেকে শুনে নিই। থ্যাংক ইউ। আপনি গণমাধ্যমের আগ্রহের যে বিষয়টি বললেন, আমি মনে করি যে একই সঙ্গে এটি গণমাধ্যমের উপলব্ধি, আন্তর্জাতিক গণমাধ্যমের উপলব্ধি। কারণ আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে দেখেছেন। শেখ হাসিনা মিলিটারি ডিক্টেটরশিপের বিরুদ্ধে লড়াই করেছেন, দায়িত্বে এসেছেন, নেতৃত্বে এসেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি দেখুন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে বিভিন্ন দেশের যে ধরনের মূল্যায়ন গুলো করে এবং যেটার ভিত্তিতে বিভিন্ন ধরনের সংবাদ হোক বা মূল্যায়ন হোক বা প্রতিবেদন হোক সেগুলো করে, শেখ হাসিনা কিন্তু সবসময় একজন গ্লোবাল আইকন ছিলেন, একজন চ্যাম্পিয়ন ছিলেন শেখ হাসিনা গোটা পৃথিবীতে। শেখ হাসিনার যে রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, তার ক্যাবিনেট ভর্তি কিন্তু আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টের ট্রফি। সেটি প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখুন গোটা পৃথিবীর কাছেই কিন্তু নারীর ক্ষমতায়নের বিষয়টি সবচেয়ে বেশি আগ্রহের বিষয়বস্তু। শেখ হাসিনা উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে গোটা পৃথিবীতে একজন আইকন, তিনি প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি দেখুন যে জলবায়ু পরিবর্তনের আন্দোলন, যেটি গোটা পৃথিবীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জলবায়ু পরিবর্তনের আন্দোলনের কণ্ঠস্বর ছিলেন শেখ হাসিনা। আপনি দেখুন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মৌলবাদী সন্ত্রাসবাদ, এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ গোটা পৃথিবীর সামনে ছিল একটা উদাহরণ যে কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে, ধর্মীয় সন্ত্রাসবাদকে কিভাবে মোকাবেলা করতে হয়। আপনি দেখবেন যে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন গোটা পৃথিবীর কাছে একজন দৃষ্টান্ত স্থাপনকারী নেতৃত্ব। যে এই জাতিসংঘের ঘোষিত যে মানদণ্ডগুলো রয়েছে, সেটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হোক, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হোক, প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা একমাত্র গণতান্ত্রিক বিশ্বের নেতা, এগুলো তিনি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। জাতিসংঘের সবচেয়ে বেশিরভাগ তিনি নেতৃত্ব দিয়েছেন, কথা বলেছেন, দেশের মানুষের কথা বলেছেন, ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে মানুষের ভাগ্য বদলে দেওয়া যায়, এর জন্য কিন্তু শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক ভারসাম্য, কূটনৈতিক ভারসাম্য এবং কূটনৈতিক ভারসাম্যের মধ্যে বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা করে প্রত্যেকটি ক্ষেত্রে। এবং গোটা পৃথিবীর আগ্রাসন যদি দেখেন, সেটি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলা হোক, যুদ্ধের বিপক্ষে কথা বলা হোক, অর্থ অস্ত্রের ভিত্তিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হোক, শেখ হাসিনা কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য আগ্রহের কারণ ছিল। তো যে কারণে আমি মনে করি যে গণমাধ্যমের নিজস্ব উপলব্ধি রয়েছে, যে কারণে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে মূল্যায়ন গুলো তারা তৈরি হয়েছে। এবং আমি আগের শেখ হাসিনার এই ইন্টারভিউটার আরেকটি আলোচনা শেষ করি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের এই রাজনৈতিক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দখলদার সরকারের বেআইনি নিষেধাজ্ঞা, সেখানে কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বলেননি। তিনি বলেছেন যে এটি একই সঙ্গে যেমন অন্যায় সিদ্ধান্ত, একই সঙ্গে এটি আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ এই আত্মঘাতী সিদ্ধান্ত শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগের জন্য নয়, এটি দেশের জন্য, অন্যান্য রাজনৈতিক দলের জন্য। এমনকি অন্যান্য রাজনৈতিক দল যারা ভবিষ্যতে, আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় থাকবে বিষয়টা এমন নয়, অন্যান্য রাজনৈতিক দলও তো ক্ষমতায় আসতে পারে, তো তাদের জন্যও কিন্তু আত্মঘাতী। তো শেখ হাসিনার এই যে বার্তাটি ছিল, এটি আমি মনে করি যে এটি তিনি গোটা দেশের মানুষের নেতা হয়ে, বাংলাদেশের নেতা হয়ে, আজকে তারা যেভাবে বলেছে বাংলাদেশ হাসিনা, আসলে তিনি নেতা শেখ হাসিনা হয়েই তিনি বলেছেন। আরেকটা হচ্ছে যে প্রতিরোধী এই যে দখলদার সরকারের প্রোপাগান্ডা, দেশ ধ্বংসী কর্মকাণ্ড, ষড়যন্ত্র, বিলিয়ন ডলার ব্যয় করে শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাম্পেইন পরিচালনা করা, সবকিছুর বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা যে একজন প্রতিরোধের আইকন। এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে সব পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে আইসিসি ট্রাইব্যুনালকে। এর আগেও তার উপরে আক্রমণ এসেছে এবং জনগণই তার জবাব দিয়েছে, এটি কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে
হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এটি শুধুমাত্র তার পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয় নয়। আজকে বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের বিষয়। আজকে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে কি থাকবে না সেটির সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। আজকে যা হচ্ছে এটি বাংলাদেশের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষ যারা রাজনীতির সাথেও নাই পাতেও নেই, তাদের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। সে কারণে শেখ হাসিনা কিন্তু এটি গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়, সেটি তিনি বলেছেন। আর আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের করণীয়, ছাত্রলীগের করণীয়, সাধারণ মানুষের যেটি করণীয়, অবশ্যই আমি মনে করি যে শেখ হাসিনার এই বার্তার পরে তৃণমূলের নেতাকর্মী তারা যেমন উজ্জীবিত হবে এবং একই সঙ্গে একটি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য, সাধারণ মানুষ নাগরিকদের যে ঐক্য প্রয়োজন, শেখ হাসিনার এই বক্তব্যের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে সেই সুযোগটা তৈরি হয়ে যায়। একটা গণতান্ত্রিক রোডম্যাপ বাংলাদেশের মানুষ পেয়েছে, একটা আন্দোলনের রোডম্যাপ বাংলাদেশের মানুষ পেয়েছে, এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষ যে পরাজিত হবে না এই 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 ত্রস্ত পরিবেশ, এই ভয়ার্থ পরিবেশ, এটির বিপক্ষে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষই জয়ী হবে শেখ হাসিনার কণ্ঠ, শেখ হাসিনার এই ইন্টারভিউর মাধ্যমে, শেখ হাসিনার এই কথার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজকে সেই আশাটা খুঁজে পেয়েছে, লড়াইয়ের স্পিরিটটা, সেই স্পৃহাটা খুঁজে পেয়েছে যে শেষ পর্যন্ত আলো জয়ী হবে, শেষ পর্যন্ত শুভ শক্তির জয়ী হবে, শেষ পর্যন্ত গণতান্ত্রিক শক্তির জয়ী হবে। আমি মনে করি যে শেখ হাসিনার এই যে বার্তা, এটির মাধ্যমে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল, গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের জন্যই শেখ হাসিনা একটা ওয়েক আপ কল দিয়েছেন। খুব ভালো, অনেক ধন্যবাদ ডক্টর মাহবুব প্রদীপ। আমি যে কথাগুলো প্রশ্ন করেছিলাম সেটার এক ধরনের ব্যাখ্যা আমরা সাদ্দাম হোসেনের কাছে পেয়েছি, সেটা রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক মাধ্যমের। কিন্তু আপনাকে আমি এই একই প্রশ্নের আরেকটি অংশ আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মাধ্যম যেমন বাংলাদেশকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল, জঙ্গিবাদ নিয়ে, উগ্র গোষ্ঠীদের সাম্প্রদায়িক অপশক্তির যে উত্থান ঘটছে সেই তাদের নিয়ে উদ্বেগ ছিল, কিন্তু এখন আমরা দেখছি সেই উদ্বেগটা আরো ঘনীভূত হয়েছে। তো সেই জায়গায় থেকে বঙ্গবন্ধু কন্যা কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি প্রমাণ করেছিলেন তার সময়। তো সেটাই কি একটি আন্তর্জাতিক মাধ্যম হিসেবে যে তার হাত ধরেই কিন্তু আবার এই সাউথ এশিয়ান রিজিয়নে, এই দক্ষিণাঞ্চলের দিকে বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান ঘটছে সেটিকে জিরো টলারেন্সে নিয়ে যাওয়া সম্ভব? কারণ এই দক্ষিণ এশিয়া যদি বাংলাদেশে জঙ্গিবাদ মুক্ত থাকে, বাংলাদেশ যদি উগ্র এই সাম্প্রদায়িক গোষ্ঠী যদি অবদমিত থাকে বা তাদেরকে যদি উৎখাত করা যায়, জিরো টলারেন্সে নেওয়া যায়, তাহলে এই টোটাল দক্ষিণ এশিয়াটাই সফল হয় এই ধরনের জঙ্গিবাদ থেকে। জি, আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ আপনার এই সম্পর্ক কোয়েশ্চেন করার জন্য। আমি এখানে আরো কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই। আমি অবশ্যই বলবো যে আপনি বলছিলেন যে ডিপ স্টেট কেন ব্যর্থ হয়েছে, তার সাথে কিছু রিলেশনের সাথে এটা অবশ্যই আছে যে রিজিওনাল স্থিতিশীলতা। দেখেন, যুক্তরাষ্ট্র সম্ভবত একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা জানি যে তারা হচ্ছে বাংলাদেশের এই সরকার চেঞ্জ করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছে। অ্যাট দ্য সেম টাইম তারা হয়তো এক্সপেক্ট করেছিল যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের যে মানবাধিকার, মানুষের যে মৌলিক অধিকার এই সরকার রক্ষা করবে। কিন্তু হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে হচ্ছে যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যে আমি বলবো যে ধর্মীয় উগ্রপন্থার যে উত্থান ঘটেছে সেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এর ফলে কি হয়েছে, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য বহুদিন ধরে অশান্ত। আপনি দেখেন সাউথ ইস্ট এশিয়াতে দীর্ঘদিন ধরে, থাইল্যান্ড এসে 2015 সাল থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড কিন্তু স্টেবল না। আপনি মায়ানমার স্টেবল না, আপনার আফগানিস্তান স্টেবল না, আপনার পাকিস্তান স্টেবল না, ইরান স্টেবল না, সম্প্রতি নেপাল স্টেবল না। এখানে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই, আপনি মালদ্বীপের স্থিতিশীলতা নেই। গোটা অঞ্চলে যদি স্থিতিশীলতা আনতে হয়, আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে যে অতীতের এক্সপিরিয়েন্স থেকে তারা দেখেছে যে শেখ হাসিনা ছাড়া আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিশেষ করে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে একটা স্টলওয়ার্ড ভূমিকা রাখার মতো দ্বিতীয় নেতৃত্ব নেই। আমি এর সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই। শেখ হাসিনা যে নেতৃত্বটা দিয়েছেন গত 16 বছর, বা আমি 16 বছর বলবো না, আমি বলবো যে 1982 সাল থেকে, কেননা শুধুমাত্র সরকারে থাকলেই নেতৃত্ব দেওয়া হয় ব্যাপারটা এরকম না। সংকট থেকে উত্তরণের জন্য নেতৃত্বটা কিন্তু আরো জরুরি। আমি যেটা বলতে চাই, আপনি যদি শেখ হাসিনার ফলোয়ারের দেখেন, আপনি যদি ক্যারিসমেটিক লিডারশিপের কথা বলেন, মোটিভেশনাল লিডারশিপের কথা বলেন, সেখানে এমপ্যাথির কথা বলা হয়, এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, সেইখানে দেখা যায় যে ফলোয়াররা যেমন হচ্ছে তার লিডারের জন্য পাগল থাকে, লিডার হচ্ছে ফলোয়ারের কথা চিন্তা করে। আপনি দেখবেন যে গত 14 মাসে
আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এত পরিমাণ নির্যাতন করার পরেও শুরুটা হয়েছিল 5 জন ধরে, এখন 500, 1000, 5000, শত শত হাজার হাজার মানুষ শত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের উপরও মিছিল করছে। অর্থাৎ তারা যে বার্তাটা পৌঁছে দিতে চেয়েছে সারা বিশ্বব্যাপী, শেখ হাসিনা অদ্বিতীয় এবং শেখ হাসিনার জনপ্রিয়তা অন্য কারো চাইতে বেশি। আমি কথাগুলো কেন বলছি, গত 14 মাসে এই দখলদার সরকার বহু বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা অথরিটারিয়ান, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা গাদ্দাফির মতো, শেখ হাসিনা সাদ্দামের মতো। প্রশ্নটা হচ্ছে, সাদ্দামকে আপনারা রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে অনেক মানুষ ভালোবাসে। সাদ্দামের ক্ষমতা যাওয়ার পরে সারা পৃথিবী ব্যাপী সাদ্দামের পক্ষ কি কোনো মানুষ কি রাস্তায় দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। আপনি দেখবেন গাদ্দাফির পতনের পর গাদ্দাফির ব্যাপারে কি সারা পৃথিবী ব্যাপী একটা মানুষ দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। অং সান সুচি, যিনি যাকে ডেমোক্রেটিক লিডার বলা হয় মিয়ানমারের, তাকে যে দীর্ঘদিন ধরে এই সরকার অন্তরীণ করে রেখেছে বা বন্দী করে রেখেছে, তার পক্ষে সারা পৃথিবী ব্যাপী কোনো মানুষ কি রাস্তায় দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্রের মাধ্যমে তুলে দেওয়ার পরে আমরা দেখেছি সারা বিশ্বব্যাপী বাঙালি, বাংলা ভাষাভাষী জাতিগোষ্ঠী, এবং একই সাথে বলছি যে আমি এর আগে বলেছিলাম যে পলিটিক্যালি কনসার্ন, এক পৃথিবীর অন্যান্য ভাষাভাষী মানুষ তো সকলেই একসাথে কনসার্ন থাকেন না, যারা হচ্ছে রাজনীতি নিয়ে কনসার্ন থাকেন, হিউম্যান রাইটস নিয়ে কনসার্ন থাকেন, মানুষের অধিকার নিয়ে থাকেন, উইমেন রাইটস নিয়ে থাকেন, জঙ্গিবাদ নিয়ে কনসার্ন থাকেন, তারা বিষয়গুলো দেখেন এবং তারা কিন্তু আমাদের সাথে অস্ট্রেলিয়াতে এসে তারা স্ট্যান্ড করেছেন বিহাইন্ড এন্ড বিসাইড শেখ হাসিনা। আমি যেটা বলতে চাই যে শেখ হাসিনার যে নেতৃত্ব গুণ, এবং এই ইন্টারভিউর মাধ্যমে আমি আরেকটা জিনিস বলতে চাই আপা, আমি হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, আমি দুঃখিত, শুধু একটা জিনিস বলতে চাই যে এতদিন ধরে শেখ হাসিনাকে একটা ফ্রেমে বন্দি করা হতো যে উনি হচ্ছে ট্রেডিশনাল লিডার। ট্রেডিশনাল লিডারশিপ মানে ওনার বাবা হচ্ছে লিডার ছিলেন, সেই জায়গা থেকে তিনি সরাসরি এখানে এসেছেন না, আসেননি। এই সিচুয়েশনের মধ্য দিয়ে শেখ হাসিনার আমি আজকে দেখছিলাম লিডারশিপের অনেকগুলো সংমিশ্রণ ওনার মাধ্যমে ঘটেছে। ডেফিনেটলি উনি ওনার বাবার দৃঢ়তা পেয়েছেন, উদারতা পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। সাথে সাথে ট্রেড থিওরিতে যেটা বলা হয় যে একজন নেতা জন্মগতভাবে, বংশগতভাবে, আমরা যেটা বলি জিনগতভাবে কিছু বৈশিষ্ট্য পান, সেটা শেখ হাসিনার মধ্যে ছিল। আমি যে সংমিশ্রণটা দেখছি সেটা হচ্ছে আচরণগত নেতৃত্ব, বিহেভিয়ারাল থিওরি এবং কন্টিজেন্সি থিওরি, যেটা হচ্ছে আচরণগত তত্ত্ব বলছে যে সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতির সাথে মানুষ নেতৃত্ব শেখে। শেখার তো কোনো বয়স নেই। শেখ হাসিনা কিন্তু 5ই অগাস্টের পরেও নিশ্চয়ই শিখেছেন। কন্টিজেন্সি থিওরি বলে যে কোনো পার্টিকুলার লিডারশিপ নেই, রেজিলেন্স এবং হচ্ছে যে সিচুয়েশন, এর মাধ্যমে তার নেতৃত্ব প্রকাশিত হয়। শেখ হাসিনার মধ্যে ক্যারিজমেটিক লিডারশিপ আছে, এটা নো ডাউট। আমি যেটা বলতে চাচ্ছি, এর আগে শেখ হাসিনাকে তকমা দেওয়া হতো যে পারিবারিক লিডার, এবং আওয়ামী লীগকে উনি বঙ্গবন্ধুর পরিবারের বাইরে দেখতে চান না। তিনি কিন্তু বক্তব্যে এবং সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, নো সিঙ্গেল ফ্যামিলিজ কন্ট্রোল দ্য কান্ট্রি অর নট এ সিঙ্গেল পলিটিক্যাল পার্টি। আমি বা আমার পরিবার বা কোনো একক ব্যক্তি বা পরিবার বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। প্রয়োজন হলে ভবিষ্যতে শেখ হাসিনার পরিবার এবং বঙ্গবন্ধুর পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না যদি জনগণ না চায়। তার মানে কি, তিনি হচ্ছে সিচুয়েশন থেকে অনুধাবন করেছেন, ওনার নেতৃত্ব নিয়ে পরিচালিত করেছেন, এবং যে নেতৃত্বকে আমি অবশ্যই ওনার পিতাকে রাখতে চাই, উইলস্টন চার্চিলের সাথে আমি তুলনা করতে চাই, আমি বারাক ওবামার নেতৃত্বের সাথে তুলনা করতে চাই। সর্বোপরি এই ধাক্কা আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বকে একটা দৃঢ় সংকল্প, ভবিষ্যতের দূরদর্শিতা সম্পন্ন একজন নেতায় পরিপক্ক করেছে।